ডিএনএ পরীক্ষার পর প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল ক্রেমলিন। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় পিছু হটছে রুশ সেনারা। বিল না দেয়ায় তর্কের জেরে রেস্তোরাঁ মালিকের উপর হামলা। এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর কানাডায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু, টরন্টোতে দাফন। নিকাপের পর এবার ফ্রান্সের সরকারি স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরখা পরিধান। 4 সেপ্টেম্বর থেকে কার্যকর। ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলছেন বামপন্থীরা। এবং দক্ষিণ কোরিয়ায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। তীব্র গরমে অতিষ্ঠ সবাই। ভারী বৃষ্টিতে নরওয়েতে আকস্মিক বন্যার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ওয়াগনার গ্রুপ প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রাশিয়া। নিহতদের ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে বলে জানান এক রুশ কর্মকর্তা। তদন্ত কমিটি বলেছে, বিমান বিধ্বস্ত হয়ে নিহত 10 জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। এদিকে বিভিন্ন জায়গায় ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে পিছু হটতে শুরু করেছে রুশ বাহিনী। ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিল মস্কো। রোববার তদন্ত কমিটি জানায়, জেনেটিক বিশ্লেষণের মাধ্যমে প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। কদিন আগেও ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্টের শক্তিশালী হাতিয়ার ছিল ওয়াগনার গ্রুপ, আর তার প্রধান প্রিগোজিন ছিলেন পুতিনের অন্যতম আস্থাভাজন। সে সময় ওয়াগনারের এই বিদ্রোহকে পিঠে ছুরি মারার মতো বলে আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় অনেক বিশ্লেষক আশঙ্কা করেছিল, বিদ্রোহের পরিণতি মোটেও ভালো হবে না প্রিগোজিনের জন্য, কারণ পুতিন তার শত্রুদের ছাড় দেন, ছেড়ে দেন না। এরপর বিদ্রোহ বন্ধের সমঝোতার অংশ হিসেবে ওয়াগনার যোদ্ধাদের রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে পাঠানো হয়। প্রিগোজিনকেও বেলারুশে দেখা গিয়েছিল। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করেছিলেন তিনি। গত বুধবার সন্ধ্যায় প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজ মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। উড়োজাহাজে প্রিগোজিন ও তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিন সহ 7 জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন 3 জন। তাদের সবাই নিহত হন। ওই ঘটনার পরদিন নিরাপত্তা ভেঙে রাষ্ট্রীয় টেলিভিশনের এক ভাষণে পুতিন বলেছিলেন, প্রিগোজিনকে তিনি দীর্ঘদিন ধরে চিনতেন, তিনি মেধাবী হলেও মন্দ কপাল নিয়ে এসেছিলেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতভর চালানো এই হামলায় রাশিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহতের দাবি করেছে কিয়েভ। ক্রিমিয়ার পাশাপাশি জাপোরিঝিয়া, দোনেৎস্ক, কুপিয়ানস্কেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যদিও হামলা প্রতিহত করে ইউক্রেনের 37টি ড্রোন ধ্বংসের পাল্টা দাবি করেছে মস্কো। এদিকে শস্য চুক্তি বাতিলের পর দ্বিতীয়বারের মতো ইউক্রেনের ওডেসা বন্দর থেকে শস্যবাহী জাহাজ কৃষ্ণ সাগর দিয়ে বুলগেরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রুশ বাহিনীর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে বড় সফলতার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মেলিটোপোল থেকে 85 কিলোমিটার দূরে আজভ সাগর তীরে বেরদিয়ানস্ক বন্দর রুশ দখলমুক্ত করতে অভিযান চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা চালানোর বিষয়টি স্বীকার করলেও তা প্রতিহতের পাশাপাশি জেলেনস্কি বাহিনীর বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের পাল্টা দাবি করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাপোরিঝিয়া, দোনেৎস্ক, কুপিয়ানস্কেও ইউক্রেনীয় সেনারা হামলা চালিয়েছে। এদিকে পশ্চিমাদের দেয়া F-16 যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরুর আগেই বড় এক ধাক্কা খেল কিয়েভ। শুক্রবার মধ্য আকাশে ইউক্রেনের 2টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে 3 পাইলট নিহত হয়েছেন। উত্তর ঝিতমির অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে কৃষ্ণসাগর চুক্তি থেকে রাশিয়া সরে আসার পর পুতিনের কঠোর হুমকি উপেক্ষা করেই ওডেসা বন্দর থেকে ছেড়ে গেছে আরেকটি শস্যবাহী জাহাজ। শনিবার বুলগেরিয়ার উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে যায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে চলতি মাসে ওডেসা থেকে প্রথমবার শস্যবাহী জাহাজ ছেড়ে যাওয়ার পর বন্দরটিতে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, কানাডায় দুর্বৃত্তদের হামলায় নিহত বাংলাদেশি শরীফ রহমানের দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার অয়েন সাউন্ড মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। হামলার 11 দিন পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। অবিলম্বে হামলাকারীদের আটক করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী সহ স্থানীয় বাসিন্দারা।
এদিকে শরীফ রহমানের হত্যার ঘটনায় অয়েন সাউন্ড শহরের কানাডার জাতীয় পতাকা ও প্রাদেশিক পতাকা 3 দিন অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে তার মরদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে 2000-এর বেশি মানুষ সম্মান ও শ্রদ্ধা জানান। এদিকে হামলাকারীকে শনাক্তে অন্টারিও প্রাদেশিক পুলিশ ও অয়েন সাউন্ড পুলিশ সার্ভিস যৌথভাবে তদন্ত শুরু করেছে। গত 17 আগস্ট 3 ব্যক্তি রেস্তোরাঁয় খাওয়ার বিল না দিয়ে চলে যাওয়ার সময় বাধা দেন শরীফ রহমান। এ সময় ওই 3 ব্যক্তি তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় শরীফকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর গত 24 আগস্ট রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফের বাড়ি সিলেট নগরীর বটেশ্বর এলাকায়। কয়েদি হিসেবে ট্রাম্পের মুখচ্ছবি বা মাগশট প্রকাশের পর $71 লাখ সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী শিবির। মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট বিভিন্ন পোশাক, মগ ও কোমল পানীয়ের বোতলে ব্যবহার করা হয়েছে। এসবের মাধ্যমেই বেশিরভাগ অর্থ তহবিলে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের ভ্রু কুঁচকানো, চোখ রাঙানো এ মাগশটের কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী শিবিরের একরকম ভালো আয় হয়েছে। $71 লাখ সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী শিবির। বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যের আটলান্টায় কয়েদি হিসেবে ট্রাম্পের মাগশট বা মুখচ্ছবি প্রকাশের পর এ অর্থ সংগ্রহ হয়েছে। মূলত সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট, বিভিন্ন পোশাক, মগ ও কোমল পানীয়ের বোতলে ব্যবহার করা হয়েছে। এসবের মাধ্যমেই বেশিরভাগ অর্থ তহবিলে এসেছে। 2020 সালের ভোটের ফল পাল্টানোর চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প গত বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। $2 লাখ মুচলেকায় জামিন পেলেও 20 মিনিটের জন্য তাকে কারাগারে যেতে হয়েছিল। আইন অনুযায়ী আসামি হিসেবে তার ছবিও তোলা হয়, যা মাগশট হিসেবে পরিচিত। আর এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কয়েদি হিসেবে তোলা কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট দেখার সুযোগ হয় বিশ্ববাসীর। যদিও ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জর্জিয়া ও ক্যাপিটল দাঙ্গার মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে 3 সপ্তাহে ট্রাম্প শিবিরের তহবিলে প্রায় $2 কোটি সংগ্রহ হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরের পর জনমত জরিপে দেখা গেছে দেশ জুড়ে তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। প্রতি গ্রীষ্মের মতো এবারও তীব্র গরমে একটু স্বস্তি পেতে রাজধানী সেউলে সামার বিচের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মাসে দেশটিতে গেল 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে সেপ্টেম্বর থেকে এই তাপমাত্রা কমে আসবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। গরমে এই হাপিতোষ দেখে মনেই হবে না বছরের অর্ধেকেরও বেশি সময় তুষারে ঢাকা থাকে দক্ষিণ কোরিয়া। গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে রাজধানী সিউল জুড়ে সরকার পরিকল্পিতভাবে শীতল পানির ঝর্ণার ব্যবস্থা করেছে। ঝর্ণায় গা ভিজিয়ে আনন্দ উল্লাস করতেও দেখা যায় স্থানীয়দের। এছাড়াও আয়োজন করে সামার বিচের। টানা 1 মাস পর্যন্ত চলে এই উৎসবে রয়েছে কোরিয়ায় থিমযুক্ত ফ্লাশ পেড, 20 মিটার দৈর্ঘ্য ওয়াটার স্লাইড, এয়ার বাউন্স হাউস, রয়েছে হ্যান্ডিলের নামে একটি বিশেষ ওয়াটার পার্ক কর্নার। তীব্র গরমে শিশুরা পরিবারের সঙ্গে এসে খানিকটা স্বস্তি অনুভব করে। এদিকে দক্ষিণ কোরিয়ার ইয়ংইন এভারল্যান্ডের ওয়াটার কিংডমের নীল পানিতেও মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে এবার গরম অনেক বেশি। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে তাপমাত্রা 33 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, যা গেল 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি। তবে সেপ্টেম্বর থেকে তাপমাত্রা কমে আসবে। দক্ষিণ কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির তথ্য অনুযায়ী চলতি বছরে দেশটিতে গরমে অসুস্থ হয়ে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ভারী বর্ষণের কারণে নরওয়েতে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভূমিধসের আশঙ্কায় হার্লিংডালে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়াবিদরা বন্যার সর্বোচ্চ সতর্ক সংকেত দিয়েছেন। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। নরওয়ের অসলোতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। কর্তৃপক্ষ ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে শতাধিক মানুষকে হার্লিংডালের বিভিন্ন এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। সংকট মোকাবেলায় হার্লিংডালে খোলা হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্র।
এদিকে রাজধানী অসলো থেকে মাত্র 50 কিলোমিটার দূরে দ্রামেনে বন্যার আশঙ্কা করছে প্রশাসন। আবহাওয়াবিদরা ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। অন্যদিকে সড়ক অধিদপ্তর গাড়ির চালকদের অসলো শহরের দিকে না আসার জন্য সতর্ক করেছে। পুলিশ প্রশাসনও গাড়ি চালকদের একই বার্তা দিয়েছে। রোববারের ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় মানুষের জীবন, সম্পদ এবং অবকাঠামোর যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় তার জন্য ব্যাপক কার্যকর ব্যবস্থা নিয়েছে। আর বিশেষজ্ঞরা প্রকৃতির এই অস্বাভাবিক প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্ক আছে বলে মনে করছেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। নতুন সিল্ক রোডের গেটওয়ে হতে চলেছে চীনের পশ্চিমের প্রদেশ সিনজিয়াং। প্রাচীন পথটিকে পুনরুদ্ধারে উরুমচি শহরে চালু হয়েছে আন্তর্জাতিক স্থলবন্দর। বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্ষেত্রে বাংলাদেশের উচিত এর পূর্ণ সুযোগ সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। মধ্য এশিয়া হয়ে ইউরোপে চীনের রেশম বয়ে নিয়ে যেত উটের কাফেলা, পাড়ি দিত মরুভূমির পথ। পরে সেই রেশম থেকেই বাণিজ্যিক এই পথটির নাম হয় সিল্ক রোড। সময়টা প্রায় 2000 বছর আগে চীনের হান সাম্রাজ্যের আমলে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই পথ পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছে চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীনের পশ্চিমের সিল্ক রোডের প্রবেশদ্বার বলে পরিচিত শিনজিয়াং প্রদেশের উরুমচি শহরে তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্থলবন্দর। প্রায় 67 বর্গ কিলোমিটারের ওপর নির্মিত এই স্থলবন্দরটি 2015 সালে চালু হয়। গেল বছর পর্যন্ত এই বন্দর দিয়ে 6500 ফ্রেইট ট্রেন ইউরোপে আসা যাওয়া করেছে। 21টি রেলপথ সংযোগের মাধ্যমে 19টি দেশের সাথে যুক্ত এই বন্দর। প্রতি মাসে 100টি ট্রেন যায় এই রেলপথ দিয়ে। প্রতি ট্রেনে 50 থেকে 52টি বগি রয়েছে। প্রায় 1250 টন মালামাল বহন করতে পারে এক একটি ট্রেন। উরুমচি থেকে রাশিয়া, জার্মানি ও ফ্রান্সে ছেড়ে যায় ট্রেনগুলো। 2022 সালে প্রায় 3,27,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে এই রেলপথ দিয়ে। এশিয়া ও ইউরোপের 19টি দেশের সাথে 2% পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই রেলপথে। 2022 সালে 19,000-এর বেশি পণ্যবাহী ট্রাক এবং 1165 ইউরোপগামী পণ্যবাহী ট্রেন এই বন্দর দিয়ে যাতায়াত করেছে। আগের বছরের তুলনায় যা ছিল 16.5% বেশি। উরুমচির এই রেললাইন ছাড়াও শিনজিয়াংয়ের আরেক ঐতিহাসিক শহর কাশগড় থেকে অপর একটি রেলপথ উজবেকিস্তান, তুর্কমেনিস্তান সহ মধ্য এশিয়ার 5টি দেশে বাণিজ্যিক ট্রেন চলাচল করে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে 2016 সালে চীনের বিআরআই বা নতুন সিল্ক রোডে যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। চীন বলছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সারা বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দ্বার সৃষ্টি করবে। তারই দৃষ্টান্ত এই অবকাঠামো। স্থলবন্দরের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক বিমানবন্দর, টেক্সটাইল জোন প্রতিষ্ঠা করে একসময়ের অবহেলিত ও মরুময় উরুমচিকে মহাদেশীয় বাণিজ্যের প্রাণকেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, শিনজিয়াং, চীন। আন্তর্জাতিক সময়। ফ্রান্সের সরকারি স্কুলের ছাত্রীদের আবায়া বা বোরখা পরা নিষিদ্ধ করা হচ্ছে। আগামী 4 সেপ্টেম্বর থেকে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। ফ্রান্সের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবায়া বা বুরকা পরা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল কয়েক মাস থেকে এই বিষয়টি নিয়ে বিতর্ক হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী 4 সেপ্টেম্বর থেকে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। বুরকা পরা দেশটির ধর্মনিরপেক্ষ আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন তিনি। কট্টর ডানপন্থীরা এই নিষেধাজ্ঞার জন্য চাপ দিয়ে আসছে, তবে বামপন্থীদের যুক্তি ছিল এটি নাগরিকদের স্বাধীনতা লঙ্ঘন করবে। শিক্ষামন্ত্রী বলেন, একটি শ্রেণীকক্ষে প্রবেশ করে কখনোই শিক্ষার্থীদের ধর্ম শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত নয়। এর আগে 2004 সালে রাষ্ট্র পরিচালিত দেশটির স্কুলগুলোতে মাথায় স্কার্ফ পরা ও 2010 সালে জনসম্মুখে নেকাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। এবার আবায়া পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এবার আফগান নারীদের উপর জাতীয় পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল তালেবান সরকার।
পার্কে ঘুরতে যাওয়া নারীরা হিজাব পরছেন না এমন অভিযোগ প্রশাসনের। তালেবানের এমন সিদ্ধান্তে পরিবার নিয়ে পার্কটিতে বেড়াতে যাওয়া থেকে বঞ্চিত হবেন নারীরা। একের পর এক নিষেধাজ্ঞার বেড়াজালে আফগান নারীরা। তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের হিজাব বাধ্যতামূলক করা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় নিষেধাজ্ঞা, চাকরিতে বাধা, বিউটি পার্লার বন্ধ করে দেওয়া সহ নানা সময় নানাভাবে নারীদের ওপর নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। এবার জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ বামিয়ানে জনপ্রিয় বন্দ ই আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দেশটির নৈতিকতা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী অভিযোগ করেছেন, পার্কে ঘুরতে যাওয়া নারীরা হিজাব পরছেন না। এ বিষয়ে সমাধানে না আসা পর্যন্ত নারীদের ওই পার্কটিতে প্রবেশ নিষিদ্ধ করতে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 2009 সালে পার্কটি আফগানিস্তানের প্রথম জাতীয় পার্কের মর্যাদা পায়। এটি আফগানিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। অনেকেই পরিবার নিয়ে পার্কটিতে বেড়াতে যান, তবে নারীদের উপর নিষেধাজ্ঞার কারণে এখন তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন। ইউনেস্কোর তথ্য মতে বিশেষ ভূতাত্ত্বিক গঠন ও অবকাঠামোর সঙ্গে কয়েকটি প্রাকৃতিক হ্রদ নিয়ে পার্কটি গড়ে উঠেছে। এর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। একের পর এক বিধিনিষেধে ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধা আসছে। চাল বন্ধের পর পেঁয়াজে 40% শুল্ক, এরপর সিদ্ধ চালে 20%। এবার দেশটি বাসমতি চাল রফতানিতে নির্ধারিত মূল্য বেঁধে দিল। 2024 সালে দেশটির লোকসভা নির্বাচন। এর আগে দেশের স্থানীয় বাজার ও কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী 6 মাস রফতানি বিমুখ নীতি গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশই শুধু নয়, ভারত অন্যতম বড় চাল উৎপাদনকারীও। গোটা বিশ্বে 40% শেয়ারের পাশাপাশি এশিয়ায় সব ধরনের চাল রপ্তানিতে শীর্ষে রয়েছে দেশটি। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ, আমেরিকায় বাসমতি চাল রপ্তানি করে ভারত। সেই চালে এবার এর মূল্য নির্ধারণ করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। সরকারি ঘোষণায় বলা হয়, প্রতি টন বাসমতি চাল রপ্তানি করতে হবে কমপক্ষে $1,200। এর আগে সিদ্ধ চাল রপ্তানির ওপর 20% শুল্ক চাপানো হয়। একই সঙ্গে দেশটির ইন্ডিকা চাল রপ্তানি বন্ধ করেছে জুলাই মাস থেকে। ভারতে জুলাই মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 7.44%। স্থানীয় বাজারে চালের দামও বেড়েছে প্রায় 11% হারে। সে কারণেই রপ্তানিকে নিরুৎসাহিত করার নানা কৌশল নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ভারত একইভাবে পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক চাপায়। এরপরই সিদ্ধ চালে চাপানো হয় 20% শুল্ক। স্থানীয় গণমাধ্যম বলছে, অক্টোবর থেকে ভারত সব ধরনের চিনি রপ্তানিও বন্ধ করতে পারে। যদিও মহারাষ্ট্র ও কর্ণাটকের বিভিন্ন এলাকায় চাষি ও ব্যবসায়ীরা পেঁয়াজ রপ্তানিতে শুল্ক চাপানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, রপ্তানি না হলে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। যদিও বিজেপি সরকার নিজেরাই কৃষকের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কিনে খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ভোটের দিকে তাকিয়েই মোদী প্রশাসন জনমুখী হতেই রপ্তানি বিমুখ সিদ্ধান্ত নিচ্ছে বলেও মত অনেকের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বাংলাদেশের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য স্বাভাবিক রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কলকাতা থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারত বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক তৈরির লক্ষ্যে 2 বছর আগে প্রতিষ্ঠা করা হয় ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ। তাদের উদ্যোগে কলকাতার রোটারি সদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভার এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে। আমাদের এই উপমহাদেশের জন্য অত্যন্ত গৌরবের
সম্প্রতি ভারতের মহাকাশযান চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করায় নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তিনি। তবে ভারতের পাঠ্যসূচিতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে তেমন গুরুত্ব না দেয়ায় সমালোচনাও করেন তিনি। এছাড়া প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারত যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য স্বাভাবিক রাখে সে বিষয়ে আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। যেহেতু আমাদের দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে গভীর সম্পর্ক আছে, সেই হিসাবে আমরা মনে করি যে এই দুটি দেশের মধ্যে যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হয় সেই পণ্য আমদানি রপ্তানি যাতে সহজভাবে করা যায় সেই দিকে সরকার বিবেচনা করলে আমরা খুশি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের একটা বিশাল অবদান ছিল, যেটা আমি আমার আজকে বক্তব্য বলেছি। এই ইতিহাসের অংশগুলো পাঠ্যপুস্তকে আসা উচিত। এত বড় একটা অবদানের কারণে একটা জাতি, একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেই ইতিহাস যদি এখানে যদি পাঠ্যপুস্তকে না থাকে, এতে আমি মনে করি যে এটা এই দেশের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা হবে। অনুষ্ঠানে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের পক্ষ থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের অতি উৎসাহের বিষয়ে সমালোচনার সুর শোনা যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। EDF Aluminium, redefine possibilities. ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের আইন পাশ হওয়ার পরও থেমে নেই বিক্ষোভ। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় অবিলম্বে নতুন আইন বাতিলের পাশাপাশি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি করেন বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে মুখর তেল আবিব। জাতীয় পতাকা হাতে শনিবার রাতে ইসরায়েলের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। সময় গণনার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভ উপেক্ষা করে বিচার ব্যবস্থা সংস্কারে নতুন আইন পাশ করলেও থামছেই না প্রতিবাদের আগুন। 34তম সপ্তাহে গড়ালো চলমান আন্দোলন। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করতেই নতুন আইন পাশ করেছেন নেতানিয়াহু, যা ইসরায়েলের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। নতুন আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা এখানে 34তম সপ্তাহের মতো আন্দোলন করছি। ইসরায়েলের সরকার ব্যবস্থা রক্ষা করতেই আমাদের এই আন্দোলন। তারা ইসরায়েলের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, যার প্রভাব ইসরায়েলের পুরো সামাজিক ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে। ইসরায়েলের বর্তমান সরকার একনায়কতন্ত্র কায়েম করতে চায়। এর প্রতিবাদেই আমি এখানে এসেছি। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করব। প্রতিটি নাগরিকের মানবাধিকার সমতা নিশ্চিত করতে হবে। সরকার সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। চলতি বছরের শুরুতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন কট্টরপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। নতুন এই আইনে সুপ্রিম কোর্টের যে কোনো রায় বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। এ উদ্যোগ নেওয়ার পরপরই প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে ইসরায়েলের সাধারণ মানুষ। শুরু হয় টানা আন্দোলন। তীব্র বিক্ষোভের মুখে প্রস্তাবটি স্থগিত করতে বাধ্য হয় নেতানিয়াহু সরকার। তবে 3 আগস্ট আন্দোলন উপেক্ষা করে পার্লামেন্টে প্রস্তাবটি আইন আকারে পাশ করা হয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সমালোচনা উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে অটল চীনা প্রেসিডেন্ট শি। উইঘুরে মুসলিমদের জন্য কঠোর নীতি বহাল রাখার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার জিনজিয়াংয়ে বিরল সফরে গিয়ে এর পক্ষে সাফাই গিয়ে শি জিনপিং বলেন, সরকারের কঠোর নীতির কারণেই অঞ্চলটিতে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এ সময় উইঘুর মুসলিমদের জন্য অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন শি জিনপিং। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। দমন নিপীড়ন থেকে বাঁচতে অন্যান্য দেশে পালিয়ে যাচ্ছে উইঘুর মুসলিমরা। এসব বিবেচনায় বিশ্বজুড়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় চীনা সরকারকে। অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীনের বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, চীনের এই নীতি মূলত সংখ্যালঘুদের বিলুপ্ত করতে উদ্দেশ্যমূলকভাবে নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানায় পশ্চিমা দেশগুলো। যদিও বরাবরই উইঘুরদের ওপর দমনপীড়ন ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। এমন পরিস্থিতির মধ্যেই জিনজিয়াংয়ে বিরল সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। উইঘুরদের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হলেও এদিন তাদের ওপর কঠোর নীতি প্রয়োগের কথা কার্যত স্বীকার করেন শি জিনপিং।
কঠোর পদক্ষেপের পক্ষে সাফাই গিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, এ ধরনের নীতির প্রয়োগ করার কারণেই সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। উইঘুর মুসলিমদের ওপর এই সরকারের কঠোর নীতিতে বাস্তবায়নে অটল থাকার কথাও জানান চীনা প্রেসিডেন্ট। এ সময় উইঘুরদের জীবনমান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে গেল বছর প্রথমবারের মতো চীনের জিনজিয়াং সফরে যান শি। এরপর চলতি বছর প্রদেশটিতে আবারও সফরে গেলেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে গ্রিন সিটি আল-9-এ প্রবাসীদের সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ দূতাবাস। হাতের নাগালে সেবা পেয়ে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। শিবলিয়া সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইন থেকে আবুধাবির দূরত্ব প্রায় 200 কিলোমিটার। এই দূরত্ব পার হয়ে আলাইনে বসবাসকারী প্রবাসীদের সার্বিক সেবা নিতে 2 থেকে 250 দিরহাম খরচ করে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে যেতে হয়। দূতাবাসের সেবা নিতে প্রবাসীদের সময় ও আর্থিক ক্ষতি বিবেচনা করে আলাইনের বাংলাদেশ সমিতির নতুন কার্যালয়ে গত 19 আগস্ট থেকে সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। সপ্তাহে একদিন বাংলাদেশ দূতাবাসের 5 জনের একটি প্রতিনিধি দল সমিতির কার্যালয়ে উপস্থিত থেকে সেবা কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া প্রতিদিন প্রবাসীরা সার্বিক সেবা নিতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে পারবেন এই কার্যালয়ে। প্রতি শুক্র থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত আমাদের অফিসের কার্যক্রম চালু থাকবে। আলাইনের মধ্যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন, বিভিন্ন আপনার সরকারি বলেন, বেসরকারি বলেন এবং অর্ধ সরকারি বলেন, এবং যারা ব্যবসায়ী আছেন তাদের টাইমের দিকে আমরা লক্ষ্য রেখে আমরা এভাবে সেবা দিচ্ছি। দূতাবাসের পক্ষ থেকে ই পাসপোর্ট, এনআইডি কার্ড, ডিজিটাল পাসপোর্ট, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, আউটপাস সহ বিভিন্ন সেবা কার্যক্রম রয়েছে এই কার্যালয়ে। এছাড়া যাবতীয় ডকুমেন্টেশন প্রস্তুত করে দেওয়ার জন্য এই কার্যালয়ে টাইপিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রবাসীরা জানিয়েছেন গরমের দিনে কার্যালয়ের ভেতর পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পানি রাখা উচিত। এছাড়া জনবল বাড়ানো হলে প্রবাসীরা শৃঙ্খলার মধ্যে সেবা নিতে পারবেন বলেও মনে করেন প্রবাসীরা। ব্যবস্থাপনা থেকে খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে এখানে কাজ করতেছি, আমাদের কাজ সম্পন্ন করতেছি। আমরা আগে আবুধাবি যাওয়াতে সময় লস হইতেছে, আর এখানে আলাইনের মধ্যে আমাদের অনেক সুবিধা। ছুটি না থাকলেও বিভিন্ন লোকেরা এখানে মানে চাকরি করে, কোম্পানিতে অ্যাবসেন্ট হয়ে যায়, তার জন্য আমরা অনেক উপরতা হচ্ছি। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনে প্রায় 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস। এই প্রবাসীরা হাতের নাগালে দূতাবাসের সার্বিক সেবা কার্যক্রম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রবাসী শ্রমিকরা মাত্র 1-2 ঘন্টা ছুটি নিয়ে স্বল্প সময়ে আর্থিক সাশ্রয়ে এই সেবা নিতে পারছেন। প্রতি শনিবার প্রায় 4 শতাধিক প্রবাসী সেবা নিতে এখানে উপস্থিত হচ্ছেন। প্রবাসীদের জন্য সেবা কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সমিতি ইউএই কমিউনিটিকে সঙ্গে নিয়ে আরও মানবিক কর্মসূচি হাতে নেবেন বলে জানিয়েছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নতুন 4 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ফ্যালকন 9 রকেটের সাহায্যে ড্রাগন মহাকাশযানে করে তারা মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় ভোরে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেয় নাসা ও স্পেস এক্স সংস্থার ফ্যালকন 9 রকেটটি। মহাকাশযানটি রোববার মহাকাশ স্টেশনে পৌঁছায়। মিশনের নতুন যে 4 মহাকাশচারী পৌঁছেছেন তারা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার নাগরিক। তারা গবেষণার কাজে সবার ঐক্য এবং সহযোগিতার উপর জোর দিয়েছেন। হাঙ্গেরিতে হয়ে গেল 4র্থ ওয়াইফ ক্যারিং কম্পিটিশন। স্ত্রীদের কাঁধে নিয়ে স্বামীদের অভিনব দৌড় প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পরস্পরের প্রতি ভালোবাসা আরও গভীর হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লিথুনিয়ার এক দম্পতি। স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন স্বামী। এভাবেই পাড়ি দিতে হচ্ছে কর্দমাক্ত বন্ধুর পথ। সব বাধা পেরিয়ে শেষ প্রান্তে পৌঁছানোর লড়াই এসব দম্পতিদের। শনিবার হাঙ্গেরির তাপিও ভিক্সকে গ্রামে হয় 4র্থ ওয়াইফ ক্যারিং কম্পিটিশন। এতে বিভিন্ন দেশ থেকে অংশ নেন 15 দম্পতি। এবারের প্রতিযোগিতায় প্রথম হন লিথুনিয়ার এক দম্পতি। কষ্টসাধ্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানান, প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা পরস্পরের প্রতি ভালোবাসাকে নতুন করে অনুভব করেন। আরও গভীর হয় সম্পর্ক। এ প্রতিযোগিতায় আসতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা।
অসাধারণ এক অনুভূতি। আমি প্রথম হব আশা করিনি, কেননা এখানে আরো শক্তিশালী মানুষজন ছিল, কিন্তু আমার স্ত্রীর কারণে প্রথম হতে পেরেছি। সে একেবারে নিখুঁত, তাকে ছাড়া আমি এটা করতেই পারতাম না। ওকে ধন্যবাদ। স্ত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পেছন থেকে স্বামীদের শক্ত করে ধরে রাখা, কেননা তাকে অনেক বাধার মধ্যে দিয়ে যেতে হয়। বিশ্বের আরও কয়েকটি দেশে এমন দৌড় প্রতিযোগিতা হয়, তবে এর আয়োজকরা জানান এ ধরনের প্রতিযোগিতার মধ্যে এটি সম্ভবত সবচেয়ে কঠিন, কেননা 260 মিটার দীর্ঘ এই রেস ট্র্যাকের বিভিন্ন জায়গায় রয়েছে কর্দমাক্ত পথ, ছোট বড় খানাখন্দ এবং খড়ের গাদা। কাঁধে ভার নিয়ে এসব উতরে যাওয়া বেশ চ্যালেঞ্জিং প্রতিযোগীদের জন্য। স্ত্রীদের কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার শুরু মূলত শত শত বছর আগে ভাইকিংসদের যুগের, আর আধুনিক ইতিহাসে 1990-এর দশকে বিশেষত ফিনল্যান্ডে এ ধরনের আয়োজন ব্যাপক জনপ্রিয়তা পায়। মেহেরাজ মজুমদার, সময় সংবাদ। লিভারপুল ছাড়তে চান মোহাম্মদ সালাহ, যোগ দিতে চান সৌদি ক্লাব আল ইত্তেহাদে। ক্লাবকে জানিয়ে দিয়েছেন সৌদি আরবের নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত মিশরীয় তারকা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইউরোপীয় ফুটবলে এখন আতঙ্কের নাম সৌদি আরব। ইউরোপ থেকে তারকা ফুটবলারদের দলে নিয়ে এখন অনেকটাই চাঙ্গা সৌদি প্রো লিগ ক্লাবগুলো, কিন্তু এতে বড় বিপাকে ইউরোপিয়ান শীর্ষ 5 লিগ। এসব লিগের আইকনিক ফুটবলারদের উপর নজর সৌদি ক্লাবগুলোর। ইউরোপ ছেড়ে তারকা ফুটবলাররা যে হারে এশিয়াতে পাড়ি জমাচ্ছে, তাতে খুব শিগগিরই রং হারাতে পারে শীর্ষ লিগগুলি। পেট্রো ডলারে অসম্ভবকে সম্ভব করতে শুরু করেছে সৌদি আরব। দলবদলের বাজারে সৌদি ক্লাবগুলো যে পরিমাণ অর্থ প্রস্তাব দিচ্ছে, তা এড়ানো অনেকটাই কষ্টসাধ্য ফুটবলারদের জন্য, এমনকি ক্লাবের জন্য। সৌদি ইফেক্ট এখন লিভারপুলের শিবিরে। চলতি মৌসুমে ফিরমিনো, ফ্যাবিনো ও হ্যান্ডারসনের মতো তারকা ফুটবলারদের দলে নিয়েছে সৌদি প্রো লিগ ক্লাবগুলো। এবার লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহর উপর নজর আল ইত্তেহাদের। মিশরীয় তারকাকে দলে পেতে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েছিল বেনজেমার ক্লাবটি, যেখানে বছরে 65 মিলিয়ন ইউরোর বেশি বেতন ধরা হয়েছে সালার। বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা সহ থাকছে বোনাস। তবে ইত্তেহাদের এ প্রস্তাব গেল শুক্রবার উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ। ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি, একপাক্ষিক ঘোষণা দিয়েছে লিভারপুল। ইত্তেহাদে যেতে রাজি মোহাম্মদ সালাহ, তাই সৌদিতে যাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন মিশরীয় তারকা। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সালাহকে দলে নিতে লিভারপুলকে 100 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ইত্তেহাদ। এরই মধ্যে গণমাধ্যমের খবর, সালাহর জায়গায় কোনো খেলোয়াড় দলে নিতে চায় অলরেড। বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গারের ব্যাপারে আগ্রহী ইউর্গেন ক্লপ। 27 বছর বয়সী এই ফুটবলারের ইপিএল খেলার অভিজ্ঞতাও আছে। 2016 থেকে 2020 পর্যন্ত ম্যান সিটিতে খেলেছেন সানে, জিতেছেন উদীয়মান ফুটবলারের পুরস্কারও। তবে দলবদলের শেষ দিকে তাকে বায়ার্ন ছাড়বে কিনা সেটাও বড় কথা। লিভারপুল প্রস্তুত সানের জন্য 65 মিলিয়ন ইউরো দিতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিএনএ পরীক্ষার পর প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল ক্রেমলিন। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় পিছু হটছে রুশ সেনারা। বিল না দেওয়ায় তর্কের জেরে রেস্তোরাঁ মালিকের উপর হামলা। 1 সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর কানাডায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু, টরন্টোতে দাফন। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়।